বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ৯৮ গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে জাজিরায় তীব্র ভাঙন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির। অপেক্ষা শেষ হচ্ছে ১৯ লাখের বেশি শিক্ষার্থীর। দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাওয়া যাবে ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে। থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। জীবন দিয়ে হলেও দেশের ১ ইঞ্চি মাটিও ছাড় দেব না, কুচকাওয়াজে বিজিবি প্রধান। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল সহায়তা করবে নির্বাচনে। চোরাচালান বন্ধে বদ্ধপরিকর। এবং ট্রাম্পের আগ্রাসী শুল্করূপে ২ থেকে ৩ বিলিয়ন ডলারের মার্কিন ত্রয়াদেশ হারানোর শঙ্কা। প্রথম দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক পরিসরে আলোচনা। রাতে ফের বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৯৮টি গ্রাম। নোয়াখালীতে পানি ঢুকে তলিয়ে গেছে পুলিশ সুপারের কার্যালয়। ফেনীর ৫টি উপজেলার ৩০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কের। জেলায় প্রস্তুত ১৬০টি আশ্রয়কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে গত ৩ দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত ২৪ ঘন্টায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ জেলায়। বন্যা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বোর্ড এবং সারা দেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। আমরা রয়েছি ফেনী থেকে যে জেলার সাথে উপজেলার যে ছাগলনাইয়া উপজেলার যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের দেখতে পাচ্ছেন বর্তমানে এমন পরিস্থিতি। এখানের প্রায় অধিকাংশ সড়ক জুড়ে কিন্তু এমন স্রোত পানির টপকে কিন্তু একের পর এক প্লাবনে ভেসে যাচ্ছে নতুন নতুন গ্রাম। এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ সকল গ্রামগুলোর মধ্যে রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সদরের দু একটি গ্রাম রয়েছে। এবং এভাবেই কিন্তু গতকাল থেকে যে ভাঙনের কারণে যে সকল স্থান দিয়ে পানি বের হচ্ছে এবং লোকালয়ে প্রবেশ করছে সে সকল পানি কিন্তু ফুলগাজী, পরশুরামের পরে এখন আজ ছাগলনাইয়া হয়ে ফেনী সদর উপজেলার দিকে হয়ে এগুলো কিন্তু পড়বে সোনাগাজী উপজেলার দিকে। এভাবেই কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্র আমাদেরকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত তাদের হিসেবে ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে, যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে মনে করছেন স্থানীয়রা। কিন্তু এই ঘটনার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি বছর এমন বন্যার কবলে পড়ে। গত বছরও ২৪-এর বন্যার ভয়াবহ কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই কিন্তু আজ এমন দুর্বিষহ একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ফেনীবাসীকে। এবং সব মিলেই যদি আমরা যদি বলি যে ভারতের অংশের ত্রিপুরা রাজ্যের যদি পানির বা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে যে সকল অংশ ভেঙে গিয়েছে সেই প্রায় ২৫ থেকে ৩০টি ভাঙা অংশ দিয়ে অনবরতভাবে যে পানি লোকালয়ে প্রবেশ করছে, এই প্রবেশের ফলে এই ৩ উপজেলার রাস্তাঘাট তলিয়ে গিয়েছে, মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে। মাছের ঘের থেকে শুরু করে পোলট্রি খামার, ডেইরি খামার যা ছিল বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে এ নিয়ে দিশেহারা অনেকেই। কেউ কেউ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে এবং জেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১৫২টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছেন, যেখানে তারা শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। তবে স্থানীয়রা যেটা বলছেন তারা প্রতি বছর ত্রাণের নামে যে সহায়তা সে ধরনের প্রহসন তারা চান না। তারা মূলত চান যে এই যে বাঁধ প্রতি বছর ভাঙে ক্ষতিগ্রস্ত হয় তার স্থায়ী একটি সমাধান। আর আপনাকে যদি বলি এই ৩ উপজেলার কমপক্ষে প্রায় ২০,০০০ গ্রাহক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে অনেক জায়গায় মোবাইল সংযোগ নেই। সব মিলেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই ৩ উপজেলার মানুষ চরম একটি দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সব মিলেই কিন্তু এই বন্যা
বন্যা পরিস্থিতি যেটা হচ্ছে তা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে এবং এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে চাচ্ছেন এই দুর্বিষহ যে জনজীবনে যে শুরু হয়েছে তা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। এই ছিল ফেনীর বন্যা পরিস্থিতি। আমরা চলে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সেখানকার পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদিতে। গতকাল বিকেল 5টার পর থেকে বৃষ্টি কমলেও আজ সকাল 11টার পরে নোয়াখালীতে আবার মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রভাবে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং বেগমগঞ্জের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে নোয়াখালীর যে পোলট্রি শিল্প, মাছের গ্যার এগুলো বেশি গেছে। এখানকার নিম্নআয়ের মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী, কোম্পানিগঞ্জ এবং কবিরহাটে প্রায় 20টি আশ্রয় কেন্দ্রে 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অবস্থাতে নোয়াখালীর এখন স্বাভাবিক জীবনযাত্রা খুবই ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষ সবচেয়ে কষ্টে আছে। এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানকার স্বাভাবিক মানুষগুলো যে জীবনযাত্রার মান সেটা অত্যন্ত স্থবির হয়ে পড়ে আছে। মুষলধারা বৃষ্টি এইভাবে অব্যাহত থাকলে এই বন্যা, এই যে জলবদ্ধতা, এটি বন্যা রূপান্তরিত হবে। এখানে সামান্য বৃষ্টি হলে নোয়াখালীতে এইভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়। জলবদ্ধতার কারণ হিসেবে নোয়াখালীর মানুষ জানিয়েছেন যে নোয়াখালীতে যে খাল, প্রায় 2 শতাধিক খাল রয়েছে, এই খালগুলো অবৈধ দখলদাররা দখল করে রাখার কারণে এখানকার জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই খালগুলো এখনো অপসারণ করা হয়নি। অপসারণ না করার কারণে নোয়াখালীর যে সামান্য বৃষ্টি হলে প্রতিটি রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই অবস্থা থেকে নিস্তার পাওয়ার জন্য নোয়াখালীতে সবচেয়ে বেশি যে দরকার সেটি হলো অবৈধ দখলগুলো উচ্ছেদ করে এখানকার পানির চলাচল স্বাভাবিক করতে হবে। এই ছিল নোয়াখালী থেকে জলবদ্ধতার আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফেনী এবং নোয়াখালী থেকে। এদিকে শরীয়তপুরের জাজিরায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তার কার্যকারিতা নিয়ে সংশয়ে খোদ ডাম্পিং কর্মকর্তারাই। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসত ভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা আয়া পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যেতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যেতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম, বিল্ডিং এর এক সাইড যেতেছে গা, সবই যেতেছে গা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না। তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসেন মুখালে ভাঙ্গা ভাঙ্গা ঘর দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে, ঘর কোনো কিছু মাল সামানা বাইর করতে নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা ভাঙ্গা পড়তে আছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টা সময় দিচ্ছে, আধা ঘন্টা সময় পেয়েছি আমার দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে। তবে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, যা কিছুটা ঝুঁকি কমালেও পানি বাড়তে থাকলে কতটা কাজে লাগবে এ নিয়েও শঙ্কা খোদ ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং কর্মকর্তার। সাময়িকভাবে এগুলো রক্ষা করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী পানি যদি আরও বৃদ্ধি পায়, এখন যদি জরুরি ভিত্তিতে টিউব যদি না ফালানো হয় তাহলে মানে রোধ করা সম্ভব হবে না। যদি এই পদক্ষেপ কার্যকর না হয় তাহলে এই এলাকার হাজারো বসতবাড়ি ও হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, 2-1 দিন আগেও এখানে ছিল বসত বাড়ি, পেছনে ছিল বেশ কিছু দোকানপাট, যা ইতিমধ্যেই পদ্মার আগ্রাসনে গ্রাস করে নিয়েছে। গ্রাস করার অপেক্ষায় আমার পেছনে থাকা আরও কিছু বসত ভিটা। তাদের প্রত্যাশা সরকারের এই উদ্যোগ হয়তোবা বাঁচিয়ে নিতে পারে তাদের শেষ সম্বল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট,
শরীয়তপুর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শরীয়তপুরের জাজিরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা নদীর তাণ্ডবে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটে গেল কয়েকদিনে যেই ভাঙন হয়েছে সেই ভাঙন থেকে কিছুটা রেহাই পেতে বা রেহাই দিতে কিন্তু আমরা দেখছি যে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং সেটা সেই ব্যাপক হারে আমরা দেখছি। সকাল থেকে আমরা এখানে পর্যবেক্ষণ করছি, দেখছি প্রতিটি জায়গায় এই এলাকার মাঝির ঘাটের পূর্ব পাশে পূর্ব পাশের এই যে এলাকাটিতে ভাঙনের কবলে পড়েছে সেই এলাকা জুড়েই কিন্তু জিও ব্যাগ ফেলার কর্মযজ্ঞতা চলছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পদ্মা নদীর যেই মৌসুমি ভাঙন হয় তার পাশাপাশি পদ্মা নদীতে এই মৌসুমে যেই ব্যাপক স্রোতের সৃষ্টি হয় সেই স্রোতের কবলে পড়েই মূলত কিন্তু এই ভাঙন অব্যাহত ছিল বেশ 2-3 দিন। তার ফলেই কিন্তু মুহূর্তে আমরা দেখেছি যে এই মাঝির ঘাটের পূর্ব প্রান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত কিন্তু বেশ কিছুটা জায়গা ইতিমধ্যেই পদ্মা নদী গর্ভে চলে গেছে। যেখানে সড়ক ছিল, বেশ কিছু বাড়িঘর ছিল, অনেক দোকানপাট ছিল, মানুষের যেই জমি জমা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় 50 থেকে কোথাও 150 ফিট পর্যন্ত নদীগর্ভে চলে গেছে। এখনও জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং সেটি খুব কঠোরভাবে তোড়জোড় করে। তারপরেও অনেকে আশঙ্কা করছেন যে অস্থায়ী এরকম বাঁধে এই পদ্মার যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে রেহাই পাওয়া খুব একটা সহজ হবে না। আমরা দেখতেও পাচ্ছি যে সারাদিনই এই নদীর যেই খরস্রোতা সেই স্রোতায় কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে যেহেতু বালি মাটি সেগুলো কিন্তু কেটে যাচ্ছে এবং এই যে জিও ব্যাগ ফেলা হচ্ছে সেই জিও ব্যাগ ফেলে হয়তো বা সাময়িক সময়ের জন্য কিছুটা রক্ষা করা গেলেও সেটা যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হয় বা টেকসই কোনো কিছু যুদ্ধ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু যেভাবে এই ভাঙন অব্যাহত আছে বা ভাঙনের যে কবল সেটা থেকে কিন্তু এই এলাকার মানুষ রেহাই পাওয়া খুব কষ্ট। এবং এই জায়গাটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ কিছু একটু পরেই আধা ঘন্টা 1 ঘন্টা 1/2 কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যে কিন্তু পদ্মা সেতু এবং সেই সেতু ঘিরে যেই পরিকল্পনা সেই পরিকল্পনাও কিন্তু এই আশেপাশেই তার খুব কাছাকাছি ভাঙন হওয়ার ফলে কিন্তু একটি বড় ঝুঁকির মধ্যে কিন্তু এই সময়টা অতিবাহিত হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে যারা স্থানীয় রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত, তারা বলছেন যে একটি স্থায়ী বাঁধের এই এলাকাটি একটি স্থায়ী বাঁধের পরিকল্পনা অবশ্যই নিতে হবে। তা না হলে কিন্তু এই গ্রাম বা এই আশেপাশে যতগুলো হাট বাজার আছে সব কিছুই কিন্তু নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। সব মিলিয়ে পদ্মার মাঝিঘাট প্রান্ত থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরের জাজিরা থেকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পড়া শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞের মামলায় সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিছুক্ষণ আগেই এই আদেশটি তারা দিয়েছেন এবং একই সঙ্গে এই মামলায় 2 আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনি তাদেরকে এই মামলা থেকে অব্যাহতির একটা আবেদন করেছিলেন। সেই আবেদনটি আদালত ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। আর আইনের সুযোগ থাকলেও এই মামলায় অব্যাহতি চেয়ে কোনো আবেদনই করেননি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। আজকে তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং অভিযোগ গঠনের আদেশটি তিনি শুনছেন। এই হচ্ছে মূলত সর্বশেষ খবর। আর যেটি বলে রাখি যে জুলাই আগস্টের 3 সপ্তাহে সারা দেশে নির্বিচারে যে হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে, সবগুলো অপরাধের সুপিরিয়র কমান্ডার বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং যৌথ অপরাধের দায় হিসাবে এই 3 জনকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, অর্থাৎ প্রসিকিউশন তরফ থেকে এই 3 জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে প্রথম যে অভিযোগটি আনা হয়েছিল তারা প্রসিকিউশন সেটি বলছিলেন যে জুলাই আগস্টে যত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 1400-রও বেশি ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, 30,000-এর বেশি ছাত্র জনতার মতো আহত হয়েছেন, সবগুলো অপরাধের দায় এই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের নির্দেশে হয়েছে এবং সেই কারণে তাদেরকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে আরও 4টি অভিযোগ আনা হয়েছে, যেমন আবু সাইদকে হত্যার নির্দেশ দেওয়া, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, সেই দায়টিও কিন্তু শেখ হাসিনা সহ এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে চাঙ্কারপুলে
6 জনকে হত্যার ঘটনায় নির্দেশ, উস্কানি, প্ররোচনার দায় কিন্তু এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। আজকে প্রথম কোনো মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচারের গেল এই মামলাটি, অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, বিচার শুরু হচ্ছে। এখন সাক্ষ্য গ্রহণের একটি তারিখ পড়বে, তবে সাক্ষ্য গ্রহণের শুরুর আগে 3 সপ্তাহ ডিফেন্স পক্ষ সময় পাবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৬ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ৩০ জন আসামির মধ্যে ২৬ জন আসামি পলাতক থাকায় তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৪ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আবু সাইদ হত্যা মামলার রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এখনও হাসপাতালের 4 দেয়ালে বন্দী জুলাই আন্দোলনে আহত অনেকে। এর মধ্যে 11 জন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের পরিচালক বলছেন, দীর্ঘ 10 মাসের চিকিৎসায় শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। এদিকে চিকিৎসা, খাবার ও অন্যান্য সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শারীরিক অক্ষমতা ও অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা যেন পিছু ছাড়েনি আহতদের। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্র রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ তখন বিজয় উল্লাসে ব্যস্ত, চারপাশে হইচই, আনন্দ মিছিল। একনায়কতন্ত্রের দখলদারিত্ব ভেঙে গোটা দেশ ফিরে আসে ছাত্র জনতার হাতে। শেখ হাসিনার দেশ ত্যাগের পরও সবশেষ প্রতিরোধের চেষ্টায় উত্তরায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। সারা দেশ যখন আনন্দে ভাসছে, তখন পুলিশের গুলিতে আহত শাহিন পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন তীব্র যন্ত্রণায়। শাহিন জানান, 5 আগস্ট বিকেলে উত্তেজিত ছাত্র জনতা উত্তরা পূর্ব থানা আক্রমণ করলে তাজা গুলি ছোড়ে পুলিশ। সবাই আনন্দ মিছিল করছে, আর আমরা গুলি খেয়ে হাসপাতালে পড়ে রয়েছি। আমাদের গুলি গেছি, এর কোনো আপত্তি নাই, বিজয় মিছিল কোনো আপত্তি নাই। আমরা খুনি হাসিনার দেশ তাড়া করছি, এটাই আমাদের আনন্দ। 5 আগস্ট দুপুরে রক্তাক্ত আন্দোলনের শেষ ধাপে যাত্রাবাড়ি চৌরাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল হাসান। সে সময় পায়ে গুলি বিদ্ধ হন তিনিও। শটগান মানে আমি এখানে, ও আমার থেকে মনে হয় 4 ফুট দূরে এরকম সাইজে গুলি করছে। আমার অপারেশন 12টার মতন করছে, বলতেছে তোমার যা করার মানে দরকার ছিল আমাদের, আমরা সব করছি। তোমার এখন একটা সমস্যা আছে ভিতরে, এটার জন্য তোমাকে বাইরে পাঠানো লাগবে। এখন তারা আমাকে বাইরে পাঠানোর জন্য প্ল্যান করতেছে। তারা প্রথম থেকে ওষুধপত্র দিতেছে, ওষুধপত্র আলোর মধ্যে ঝামেলা হইতেছে না। চিকিৎসা সেবা নিয়ে আক্ষেপ না থাকলেও কর্মহীন ভবিষ্যতের শঙ্কায় চিন্তিত গুলিবিদ্ধ ইব্রাহিম সহ অন্যরা। আমার বাচ্চাটা হসপিটাল থেকে হাঁটা শিখছে, হসপিটালের থেকেই সে টুকটাক কথা বলা শিখতেছে। সরকার খাবার দিচ্ছে, ওই খাবার খেয়ে আমার ফ্যামিলি চলতেছে। সরকার যদি একবেলা খাবার বন্ধ করে দেয়, তা আমার ফ্যামিলি না খেয়ে থাকবে। আমরা যে কষ্ট করছি সেজন্য আমরা কিছু চাই না, যোগ্যতা অনুযায়ী আমাদেরকে জাস্ট একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এটাই সরকার কাছে আকুল আবেদন। নিটোর পরিচালক বলছেন, বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অবস্থা স্থিতিশীল। এখন যারা আছেন এদেরও হাসপাতালে থাকাটা একেবারে জরুরি কিছু নয়। যদি পরবর্তীতে কারো এমন হয় যে তার ভর্তির প্রয়োজন আছে, তার কোনো অপারেশনের প্রয়োজন আছে, সেটি আমরা তখন ভর্তি করব বা অপারেশন করব, এবং তাদেরকে ফলো আপে যতদিন প্রয়োজন হবে তাদেরকে আমরা বহির্বিভাগের তাদের জন্য সেই সুযোগ রয়েছে। এ পর্যন্ত একাধিক রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। পরিচালক জানান, রেসিডুয়াল ডিসফাংশন অনেক ক্ষেত্রে রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেয়। প্রয়োজনে বিদেশে চিকিৎসার বিষয়টি সরকার ভেবে দেখবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 11তম দিনের আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এর মধ্যে দ্বিতীয় দফার 10 দিন আলোচনা হয়েছে এবং 10 দিনের আলোচনা এর মধ্যে মৌলিক বিষয়গুলো 20টি বিষয়
উত্থাপন করা হয়েছে। একাধিক বিষয় নিয়ে একাধিক দিন আলোচনা হয়েছে এবং আজকে 3টি বিষয় নির্ধারণ করা হয়েছে: জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই 3টি বিষয় এর আগেও আলোচনা হয়েছে এবং প্রথম দফায় সবগুলো বিষয়ে আলোচনা একবার হয়ে গেছে। তারপরেও ঐক্যমত যেই বিষয়গুলো পৌঁছতে পারেনি সেই বিষয়গুলোর জন্য একাধিক দিন নির্ধারণ করা হয়েছে এবং আজকের যে বিষয়টি নিয়ে মূল আলোচনা চলবে সেটি এখন প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা চলছে এবং প্রধান বিচারপতি নিয়োগের এই আলোচনায় সরকারের পক্ষ থেকে, ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি তিনিই হবেন প্রধান বিচারপতি। তবে সেক্ষেত্রে অন্য ভিন্ন ভিন্ন প্রস্তাব এসেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বা 3 জনকে বিবেচনা করা যায় কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তো এখনও সেটি ঐক্যমতে পৌঁছানো যায়নি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সবাই ঐক্যমতে পৌঁছানো গেলেও এর গঠন প্রক্রিয়া কি হবে, এই গঠন প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ কতদিন হবে এবং তাদের অধীনে কী ধরনের নির্বাচন হবে এবং সেই বিষয়গুলো নিয়ে তাদের ক্ষমতা কী হবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা। তো এর বাইরেও জরুরি অবস্থা নিয়ে এর আগেও একদিন আলোচনা হয়েছে, তার আগেও 1-2 দিন অল্প বিস্তর আলোচনা হয়েছে এবং জরুরি অবস্থায় সরকার যাতে রাজনৈতিকভাবে তাদের জরুরি অবস্থাকে কোনোভাবে তাদের সুবিধা নিতে না পারে সেই বিষয়টি বিবেচনা করার জন্য এর আগের দিন আলোচনা শেষ হয়েছিল এবং আজকে সেখান থেকে আলোচনাটি শুরু হবে। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। 2025-26 শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। 2 মাসেরও কম সময়ে এবার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবার কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। দুপুরে শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে জানা যাবে ফল। গত 10 এপ্রিল 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় 13 মে। এবছর 19 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বিজিবি। সীমান্ত সুরক্ষিত রেখেই বাকি জনবল নির্বাচনে সহায়তা করবে বলে জানালেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে প্রতিনিয়ত পশ্চিম প্রতিহতের চেষ্টা করা হচ্ছে। এছাড়া সীমান্তে চোরাচালান বন্ধে বাহিনীর সদস্যরা বদ্ধপরিকর বলেও জানান বিজিবি প্রধান। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে 2-1 দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্ক থেকে মোবাইল উঠাতে গিয়ে বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে মোবাইলে গেম খেলছিলেন 5 তরুণ। একজনের হাতের মোবাইল ট্যাঙ্কে পড়ে যায়। মোবাইল তুলতে গেলে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে একে একে 4 জন মোবাইল তুলতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 119, এখনও নিখোঁজ 173। নিউ মেক্সিকোতে 3 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। রাজধানীর যাত্রাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানান, মধ্যরাতে 6তলা বাড়িটির নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঝলসে যায় রিপন ইতি দম্পতি ও তাদের 3 বছর বয়সী মেয়ে রাফিয়া। লিকেজের কারণে আগে থেকে গ্যাস জমেছিল। মশার কয়েল জ্বালাতেই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। রিপনের 70, ইতির 45 ও শিশু রাফিয়ার শরীরের 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৩ দিনের আলোচনার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এই আলোচনা হয়। ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রেস সচিব শফিকুল আলম জানান, এতে দুদেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ফের বৈঠকে বসবেন উভয় পক্ষ। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মামুন। আজকে যখন অভিযোগ গঠনের আদেশ দিচ্ছিলেন, আদেশের ঠিক শেষ পর্যায়ে এসে নিয়ম অনুযায়ী বিচারপতিরা চৌধুরী আব্দুল মামুনকে জিজ্ঞাসা করেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটি তিনি স্বীকার করেন কিনা। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছোট্ট একটি কাগজে তার বক্তব্য লিখে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করেন এবং তিনি স্বপ্রণোদিত হয়ে এই মামলায় রাজসাক্ষী হতে চান এবং তিনি স্বপ্রণোদিত হয়ে যারা এই অপরাধগুলো করেছেন তাদের মুখোশ বা উন্মোচন করতে চান। এই কথাগুলো কিন্তু চৌধুরী আব্দুল মামুন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজে স্বেচ্ছায় এই বক্তব্যটি দিয়েছেন। এরপরে আমরা দেখেছি যে এর আগে যেটি হয়েছে যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন এর আগেই করেছিলেন, সেটিরও আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের এই আবেদনটি খারিজ হয়ে গেছে বা খারিজ করে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন। এখন যেটি হবে যে এখন সাক্ষ্য গ্রহণের একটি তারিখ ধার্য হবে এবং এর আগে ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের একটি প্রক্রিয়া রয়েছে। যদিও সাক্ষ্য গ্রহণ শুরুর আগের যে প্রক্রিয়া সেটি শুরু করার আগে ডিফেন্স পক্ষ অর্থাৎ আসামি পক্ষকে আইন অনুযায়ী ২১ দিন সময় দিতে হবে, সেই সময়টি ট্রাইব্যুনাল দেবেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে বড় একটি দিন বলা চলে, কারণ হচ্ছে যে এই মামলার বিচার শুরুর পরে এই প্রথম কোনো আসামি নিজে দায় স্বীকার করেছেন, দায় স্বীকার করে নিজে রাজসাক্ষী হতে চান এবং যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে সেই হত্যাযজ্ঞের সঙ্গে কারা কারা জড়িত সেই মুখোশ তিনি বা সেই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চান। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।